আমার প্রিয় বিদ্যার্থী বন্ধুরা, অন্যবারের মতো আমার আজও বিশ্বাস তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এটা হলো অল্টারনেটিভ সেন্টার্স অফ পাওয়ার, যেটার বাংলা হলো ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু। এখানে আসলে ক্ষমতা বলতে বন্ধুরা বিশ্বের যে ক্ষমতা রয়েছে, রাজনৈতিক ক্ষমতা রয়েছে, সেটা বোঝানো হয়েছে। এটা কোনো রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ কোনো ক্ষমতার কথা বলা হয়নি। আমাদের যে টেক্সট বইটা আছে, যেটার নাম হলো সমকালীন বিশ্ব রাজনীতি, সেই বইয়ের চতুর্থ অধ্যায়ে এই বিষয়টি রয়েছে যে ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু বা অল্টারনেটিভ সেন্টার্স অফ পাওয়ার। নতুন কোনো বইতে এটাকে আমরা দেখেছি যে নিউ সেন্টার্স অফ পাওয়ার নামেও বলা হয়েছে, অর্থাৎ ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু। যে যাই হোক, যেটাই তোমাদের টেক্সট বইয়ে থাকুক, মূল বিষয়টি কিন্তু মানে একই। এই ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু কথাটা পেছনে বা এই যে টার্মিনোলজিটা সারা পৃথিবীব্যাপী এসেছে, তার পেছনে একটা পটভূমি রয়েছে, একটা মানে ইতিহাস রয়েছে। আমরা আগের চ্যাপ্টারগুলোতে ঠান্ডা যুদ্ধের কথা জানতে পেরেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা জানতে পেরেছি, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর নেতৃত্বে কার হাতে যাবে সেই সংঘর্ষের উপর ভিত্তি করে তোমরা জানো গোটা পৃথিবীর বেশিরভাগ দেশ দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল। একটি হলো সমাজতান্ত্রিক শিবির, যার নেতৃত্বে ছিল সোভিয়েত রাশিয়া, এবং অন্যটি ছিল পুঁজিবাদী শিবির, যার নেতৃত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেই সময় আমরা দেখেছি যে দুই শিবিরের হাতেই সারা পৃথিবীর ক্ষমতা প্রায় সমভাবে বণ্টিত ছিল। এবং 1985 দিক থেকে যখন নাকি সোভিয়েত ইউনিয়নের পতন শুরু হয় এবং আনুষ্ঠানিক পতন যখন ধরে নাও যে 90-এর দশকের শুরুতেই প্রায় শেষ হয়ে যায় এবং পতনের প্রায় সমাপ্তি ঘটে, ঠিক সেই সময় আমরা দেখছি যে পৃথিবী একটি একক ক্ষমতাধর রাষ্ট্রের আওতায় চলে আসে। এবং সেই একক ক্ষমতাধর রাষ্ট্র বলতে আমরা বুঝেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা দেখেছি 1990-এর দশকের পরে এবং পৃথিবী যত বেশি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নতুন শতাব্দীর শুরুতেই আমরা দেখেছি যে পৃথিবীর ভূরাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া যে প্রভাব, সেটা কিন্তু ক্রমাগত মানে কমতে শুরু করেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একক প্রভাবের বিপরীতে পৃথিবীতে আরও কিছু বিকল্প ক্ষমতার কেন্দ্র গঠিত মানে হওয়া শুরু হয়েছে। এবং অল্টারনেটিভ বলতে আমরা বুঝি, বাংলাতে বুঝি বিকল্প। বিকল্প বলতে আমরা বুঝি যে আমার কাছে যখন দুটি চয়েস থাকে, অর্থাৎ বাছাই করার ক্ষেত্রে আমার কাছে যখন দুটি চয়েস থাকবে, দুটি পছন্দ থাকবে, এটাকে বলা হয় বিকল্প। অর্থাৎ প্রথমটি যদি আমার পছন্দ না হয়, তাহলে দ্বিতীয়টি পছন্দ করব, এবং তার চেয়ে বেশি পছন্দও কি থাকতে পারে। তো অল্টারনেটিভ সেন্টার বলতে আমরা বুঝলাম যে বিকল্প কেন্দ্রবিন্দু। কিসের? যে পাওয়ার। পাওয়ার বলতে ওয়ার্ল্ড পাওয়ার, পৃথিবীর যে ক্ষমতা। আমরা যেটা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছিল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। কিন্তু পরবর্তীতে বা বর্তমান বিশ্বের যেই ভূরাজনৈতিক জীবন ব্যবস্থায় আমরা মানে ক্রমাগত মানে চলছি, সেখানে আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ব আর ঠিক আগের মতো নেই। এখন নতুন করে অনেক ক্ষমতার কেন্দ্রবিন্দু গড়ে উঠেছে, যেখানে পৃথিবীর ভূরাজনীতি বা পৃথিবীর অর্থনীতি, পৃথিবীর রাজনীতি অনেকটাই নিয়ন্ত্রিত হচ্ছে। তোমাদের পাঠ্যপুস্তকের চতুর্থ চ্যাপ্টারে বা চতুর্থ অধ্যায়ে ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু হিসেবে যে 5টি সংস্থা কিংবা রাষ্ট্রকে চিহ্নিত করা হয়েছে, তার প্রথমটি আসে মানে ইউরোপীয় ইউনিয়ন, দ্বিতীয় হলো আসিয়ান, এবং 3 নম্বর হলো রাইজ অফ চায়না বা চীনকে একটি বিকল্প ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে বর্ণনা করা হয়েছে, জাপানকে 4র্থ নম্বরে বর্ণনা করা হয়েছে, এবং সাউথ কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়াকে কিন্তু মানে বর্ণনা করা হয়েছে। তো এই 5টি বিষয়কে বর্ণনা করা হয়েছে। তো তার মধ্যে প্রধান যে বিকল্প বা প্রধান যে পছন্দ রয়েছে সারা পৃথিবীর মানুষের, আমরা দেখেছি সেটা রয়েছে যে ইউরোপিয়ান মানে ইউনিয়ন, যেটাকে আমরা ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন বলতে আমরা বুঝি। সেই ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু কোনো রাষ্ট্রের নাম নয় বন্ধুরা, অনেকগুলো রাষ্ট্রের
মানে ইউরোপে অবস্থিত অর্থাৎ ইউরোপ মহাদেশে অবস্থিত অনেকগুলো রাষ্ট্রের সমষ্টি হলো মানে ইউরোপিয়ান ইউনিয়ন। বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন সারা পৃথিবীর আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষিতে দারুণভাবে ভূমিকা রেখে চলেছে। সেই জন্য ইউরোপিয়ান ইউনিয়নকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে ক্ষমতাধর একটি আঞ্চলিক জোট হিসাবে মানে বর্ণনা করা হয় বা একটি আইডেন্টিটি হিসাবে বর্ণনা করা হয়। তো যদি তোমাদেরকে বলতে আমরা চাই যে তোমাদের বইতে যেভাবে বলা আছে যে ফরমেশন অফ ইউরোপিয়ান ইউনিয়ন, এই ইউরোপিয়ান ইউনিয়ন মানে কিভাবে গড়লো বা এটা কিভাবে মানে তার রূপ ধারণ করলো, কিভাবে আজকে যেটাকে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন বলতে এই পর্যায়ে সে কিভাবে আসা শুরু হয়েছে, তার পটভূমিকায় তোমাদেরকে একটু যেটা না জানলেই নয়, খুব সংক্ষেপ করে আমি বলছি যে মনে আছে যে 1947 সাল যখন আমাদের দেশ ভারতবর্ষ মানে স্বাধীন হয়েছিল এবং 1945 সাল তার ঠিক 2 বছর আগে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে শেষ হয়েছে। তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপ প্রায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে, একেবারে তার অর্থনীতি মানে ক্রমাগত ভেঙে পড়ে, ইনফ্রাস্ট্রাকচার দারুণভাবে ভেঙে পড়ে। কিন্তু ঠিক তখন 1947 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, যে কিনা মানে বিজয়ী পক্ষের অন্যতম এক নেতা, মার্কিন যুক্তরাষ্ট্র মানে ভাবতে শুরু করলো যে ইউরোপকে কিভাবে নতুন করে গড়ে তোলা যায়, তার অবকাঠামোকে কি করে নতুন করে গড়ে তোলা যায়। সেই জন্য তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি সেক্রেটারি ছিলেন অর্থাৎ ফরেন সেক্রেটারি বা পররাষ্ট্র সচিব যিনি ছিলেন, তার নাম ছিল জর্জ মার্শাল। তিনি একটি প্ল্যান বা একটি পরিকল্পনা তৈরি করেন, যেই পরিকল্পনাটিকে মার্শাল প্ল্যান হিসেবে চিহ্নিত করা হয় এবং যেটার মূল উদ্দেশ্য ছিল ইউরোপকে প্রচুর পরিমাণে অর্থনৈতিক এবং অবকাঠামোগত বা প্রযুক্তিগত মানে সাহায্য করা, যাতে ইউরোপ নতুন করে মানে গড়ে ওঠে। সেই জন্য এটাকে মার্শাল প্ল্যানকে ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম বা ইআরপি হিসাবেও কিন্তু গণ্য করা হয় এবং যার মূল প্রস্তাবক ছিলেন মার্শাল প্ল্যান। সে মার্শাল প্ল্যান যখন ঘোষণা করা হয় 1947 সালে, সেই মার্শাল প্ল্যানের অর্থনৈতিক যে এইড বা তার যে আমরা বলতে পারি যেটা ইউরোপকে দেওয়া হচ্ছে সেটা কার্যকর করার জন্য 1948 সালে মানে গঠন করা হয় মানে ওইসি, যেটার নাম হলো, যেটাকে আমরা ওইইসি বলতে আমরা বুঝি অর্গানাইজেশন অফ ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন। অর্থাৎ এইরকম একটা অর্গানাইজেশন গড়ে তোলা হয় যে অর্গানাইজেশনের মাধ্যমে ইউরোপে, বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলোর অবকাঠামো বা এবং তার পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে মার্শাল প্ল্যানকে বা মার্শাল পরিকল্পনাকে কার্যকর করা হবে। তারপরে এই এক ধাপের পরে আমরা দেখেছি যেন 1951 সাল 1947 মার্শাল প্ল্যান, 1948 আমরা দেখি ওইইসির মানে গঠন হয়েছে 1951 সাল, ঠিক তার 2 বছর পর আমরা দেখেছি যে ইউরোপের 6টি, পশ্চিম ইউরোপের 6টি প্রভাবশালী রাষ্ট্র, একটি হলো ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইটালি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ, এরা কি করেছে একটি নতুন একটি সংগঠন তারা করেছে, যেটার নাম দিয়েছে মানে যেটা তারা মানে নাম দিয়েছে মানে ইসিএসসি। এবং ঠিক এটা করার আগে তারা প্যারিসে কিন্তু একটি চুক্তি স্বাক্ষর করে, সেই চুক্তির আন্ডারে তারা কি করে মানে ইসিএসসি বা ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি নামে তারা কি করে একটি মানে সংগঠন তৈরি করে। এভাবে কিন্তু ইউরোপ মানে একত্রিত হতে মানে শুরু করে। ঠিক তার কয়েক বছর পরে এই টাইমলাইনটা সংক্ষেপে বলা হচ্ছে, প্রত্যেকটা চুক্তির পিছনে বন্ধুরা একটা বিশাল ইতিহাস রয়েছে, অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো ঠিক স্বল্প সময়ে তোমাদের সামনে খুব একটা বলা যাবে না, তবে তোমরা এই চ্যাপ্টার একটা পুরো ধারণা যাতে তোমরা মানে পেতে পারো সেই হিসেবে আমরা কিন্তু একটু এগিয়ে চলেছি। তা আমরা দেখেছি 1957 সালে যখন ইউরোপিয়ান ইকোনমিক কমিটি মানে গঠিত হয়, এবং এরা কারা করেছে, ওই যে উপরে যারা মানে ইসিএসসি যারা করেছে সেই 6টি রাষ্ট্র মিলেই কিন্তু তারা ইইসি করেছে, যেটাকে আমরা সংক্ষেপে ইসি বলে জানি, অর্থাৎ ইউরোপিয়ান কমিউনিটি। ঠিক তার একই বছরে আমরা দেখেছি সেখানে মানে ইউরেটম মানে হলো যে ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি কমিশন নামে আরেকটি সংগঠন মানে তৈরি হয় এই 6টি রাষ্ট্রের দ্বারাই, যেখানে পরবর্তীতে ধাপে ধাপে
ধাপে যেমন 1973-এ, 77-এ, 76-এ ইউরোপের অন্যান্য দেশ তাদের সাথে কিন্তু মানে যুক্ত হয় এবং একসময় এই 6টি কান্ট্রি থেকে বেড়ে ইউরোপের বেশিরভাগ, বিশেষ করে পশ্চিম ইউরোপের এবং মানে পূর্ব ইউরোপের অনেক রাষ্ট্র ক্রমাগত যখন নাকি এই ইউরোপিয়ান বা ইসিতে মানে যোগদান করে, তখন 1985 সালে দারুণ একটা মানে চুক্তি হয়, সেটাকে আমরা বলি সেনগেন বা সেঙ্গেন এগ্রিমেন্ট। ঠিক আছে, সেই সেঙ্গেন মানে এগ্রিমেন্টের আসলে মূল বিষয়টা ছিল যে ইউরোপ বা এতদিন ইসি দ্বারা বা ইউরোপিয়ান কমিউনিটি দ্বারা তাদের নিজস্ব যে রাষ্ট্র যে সৃষ্টি, অর্থাৎ নিজস্ব রাষ্ট্রের সীমানার মধ্যে তাদের যে নিয়ন্ত্রণটা, সেই নিয়ন্ত্রণটা কিন্তু উঠিয়ে দেওয়া হয় এবং সেঙ্গেন এগ্রিমেন্টের মাধ্যমে প্রথমত 12টি ইউরোপিয়ান রাষ্ট্র তারা যে টেরিটরি বা আঞ্চলিক যে সীমা রয়েছে সেই সীমাটাকে তারা মানে উন্মুক্ত করে দিয়েছে কাদের জন্য? যে সকল মানুষের জন্য। এবং এখনও তোমরা দেখবে আমাদের ভারতীয় যদি কোনো একটি সেঙ্গেন ভিসা যদি তারা পায়, তাহলে যে কোনো ইউরোপের একটি রাষ্ট্রে ভিসা পেলে তারা কিন্তু গোটা মানে ইউরোপ কিন্তু মানে ঘুরে আসতে পারে। ঠিক তেমনি 1990 সালে আমরা দেখতে পাচ্ছি রিইউনিয়ন অফ জার্মানি, যে জার্মানিকে বিভক্ত করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পূর্ব এবং পশ্চিম জার্মানি নামে, সেই জার্মানি কিন্তু মানে একত্রিত হয়, যে ইউরোপ গঠনের ক্ষেত্রে একটি কার্যকরী মানে পদক্ষেপ। তো সবচেয়ে যে ব্যাপারটা খুব ঐতিহাসিক ঘটে সেটা হলো মানে 1992 সালে মাস্ট্রিক্ট এগ্রিমেন্ট বা মাস্ট্রিক্ট যে চুক্তি হয়, সেই চুক্তির মধ্যে কিন্তু চুক্তির মাধ্যমে আজকের এই যে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন দেখতে পাচ্ছি, যেটা একসময় আর মার্শাল প্ল্যান থেকে শুরু হয়েছিল ওইইসির মাধ্যমে, সেটা 1992 সালে এসে বন্ধুরা ইউরোপিয়ান ইউনিয়নে রূপান্তরিত হয়, যে গোটা ইউরোপের বেশিরভাগ রাষ্ট্র ছোট বড় ধনী গরিব সবাই মিলে কিন্তু সেখানে সেই ইউনিয়নে চলে আসে। এবং আমরা দেখছি যে 1993 সালে সকল ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর জন্য একটি কমন মার্কেট বা একটি সামগ্রিক বাজার ব্যবস্থা মানে তৈরি করা হয় এবং 2002 সালে, যেটা পৃথিবীর অন্য কোনো আঞ্চলিক দেশসমূহ করতে পারেনি, ইউরোপিয়ান ইউনিয়ন করে দেখিয়েছে যে তারা একটি কমন কারেন্সি বা ইউরো নামে একটি কমন কারেন্সি, একটি মানে মুদ্রা সকল দেশের জন্য তারা কি করেছে মানে গড়তে পেরেছে। এবং আমরা দেখেছি 2012 সালে ইউরোপিয়ান ইউনিয়ন তার বিশ্বব্যাপী বিভিন্ন কাজের ক্ষেত্রে মানে নোবেল কমিটি থেকে তারা নোবেল শান্তি পুরস্কারে মানে ভূষিত হয়। তবে একটা ঘটনা ঘটে যেটা 2016 সালে, যেটা মানে অনেকে বলে যে ইউরোপিয়ান ইউনিয়নকে দুর্বল করেছে, আসলে খুব একটা দুর্বল করেনি। আমরা দেখেছি সেখানে মানে ব্রেক্সিট মানে হলো দ্য এক্সিট অফ ব্রিটেন, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন সে কী করে 2016 সালে মানে সরে এসেছে। তো এটা হলো মানে ইউরোপিয়ান ইউনিয়ন কি করেছে, কিন্তু সংক্ষেপে তোমাদের যেটা খুব বলা প্রয়োজন, যে ক্ষমতার বিকল্প কেন্দ্র বিন্দু হিসাবে যে সারা পৃথিবীতে বা ওই অঞ্চলে বা ভূ রাজনীতিতে ইউরোপিয়ান ইউনিয়নের কি ভূমিকা ছিল। প্রথমত দেখো, ওরা নিজেরা একটা কমন আইডেন্টিটি তারা গড়ে তুলেছে, একটা নেশন স্টেট, ওরা কিন্তু অনেকগুলো দেশের সমষ্টি, কিন্তু জাতি রাষ্ট্রের একটা আইডেন্টিটি তারা যেন মানে নিজেদের মধ্যে গড়ে তুলেছে। যেমন আমরা দেখেছি তাদের একটা কমন ফ্ল্যাগ রয়েছে, তাদের কমন একটি পার্লামেন্ট রয়েছে, সেঙ্গেন চুক্তির মাধ্যমে সেঙ্গেন ভিসার ব্যবস্থা করেছে, যে এক রাষ্ট্র তার নিজের সীমাবদ্ধতার বাইরে গিয়ে বহুরাষ্ট্রীয় মানে জাতীয় একটা কমন একটা জাতিরাষ্ট্রের আইডেন্টিটি তারা নিজেরা মানে তৈরি করতে পেরেছে। তাদের যে হোম অ্যাফেয়ার্স এবং সেখানে জাস্টিস তৈরির ক্ষেত্রে তাদের ভূমিকা মানে দারুণ। আমরা দেখেছি তাদের যে নিজস্ব, তোমরা একটা ফ্ল্যাগ দেখতে পাবে, যে তাদের ন্যাশনাল অ্যানথেম বা তাদের যে জাতীয় সঙ্গীত আছে, এবং কমন কারেন্সি যেটা আমরা ইউরো বললাম, সেই ইউরোকে তোমরা জানো মানে ইউরোকে এখন মানে ইট ইজ থট টু বি অ্যান অল্টারনেটিভ টু দ্য ইউএস ডলার। মানে ইউএস ডলারের বিপরীতে মানে ইউরোকে সারা পৃথিবীর বাণিজ্যের বিনিয়োগ বা বাণিজ্যের যে বিনিয়োগ আছে বা বাণিজ্যের যে পরস্পরের আদান প্রদান আছে, সে বাণিজ্যের আদান প্রদানের কমন কারেন্সি হিসাবে ইউএস ডলার বিপরীতে তাদের মানে ভাবা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মানে ইউরোপিয়ান ইউনিয়ন, তোমার WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সহ বিভিন্ন ক্ষেত্রে মানে অসাধারণ এবং প্রভাবশালী মানে ভূমিকা মানে রেখে চলেছে। কারণ 2016 সালে আমরা দেখেছি যে ইউরোপিয়ান ইউনিয়নের 17 ট্রিলিয়ন মানে ইকোনমি তাদের মানে ছিল। এবং তাছাড়া
ইউএনওতে, ইউনাইটেড নেশনে, সম্মিলিত জাতিপুঞ্জ মানে ইউরোপিয়ান ইউনিয়ন দারুণ ভূমিকা পালন করে, কারণ তাদের একজন সদস্য ফ্রান্স, যার ভেটো পাওয়ার রয়েছে। হ্যাঁ, মানে এবং ফ্রান্সের নিজের সামরিক শক্তির দিকে বিচার করলে যে ফ্রান্সের নিজের কাছে 150টিরও বেশি মানে অ্যাটমিক যে বম তাদের কাছে রয়েছে, এবং যখন ব্রিটেন তাদের সাথে ছিল তখন বলা হতো প্রায় 550-র মতো যে পরমাণু অস্ত্র তাদের সম্ভার তাদের কাছে মানে রয়েছে। তো সেটা ব্রিটেন চলে গেল, আমরা দেখতে পাচ্ছি যে মানে ফ্রান্সের কাছে সেটা রয়েছে। তো বন্ধুরা, মানে যেটা বলতে চাচ্ছি যে ইউরোপিয়ান ইউনিয়ন মানে ক্ষমতার বিশ্ব মানে রাজনৈতিক ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু হিসাবে যে 1 নম্বরে স্থান দেওয়া হয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে। কারণ ইউরোপিয়ান ইউনিয়নের গঠন, তার চরিত্র, তার উদ্দেশ্য এবং তার যে উদ্দেশ্যগুলো রূপায়ণের ক্ষেত্রে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্রে অসাধারণ মানে তারা যোগদান রেখেছে প্রতিটি সদস্য রাষ্ট্র, এবং বর্তমান পৃথিবীর আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনীতিতে দারুণভাবে মানে প্রভাব বিস্তার করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। এবং আমার বিশ্বাস ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে তোমরা যেটুকু আজকে মানে পেয়েছো, সেটুকু তোমাদের ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে একটি সম্যক ধারণা তৈরি করতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস। তোমরা সবাই খুব ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।